ওকে, আজকে আমাদের পড়ার টপিক তাহলে কোনটা স্যার? কোষ প্রাচীর পরে ফেলছি, কোষ প্রাচীর পরবর্তীতে পুরাটার নাম কি? প্রোটোপ্লাস্ট। তো প্রোটোপ্লাস্ট সম্পর্কে আমরা অলরেডি একবার বলছিলাম যে এই যে কোষের ভিতরে যা কিছু থাকে, কি বললাম স্যার? কোষের ভিতরে যা কিছু থাকে পুরাটাকে একসাথে আমরা কি বলি? প্রোটোপ্লাস্ট। কি বলি? ধরো ধরো এই যে বললাম এই রোমটা যদি একটা কোষ হয়, রোমটা কি হয় স্যার? কোষ হয়। এই কোষের যা কিছু আছে, যে আমি আছি, তোমরা আছো, বেঞ্চ আছে, বই খাতা, পাখা টাকা, পুরো সবকিছুকে একসাথে আমরা বলি প্রোটোপ্লাস্ট। কি বলি স্যার? প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের মধ্যে এখন এই রোমের মেইন কে? আমি না? আমি কোষটা পরিচালনা করতেছি বা আমি রোমটা পরিচালনা করতেছি, আমি হইতেছে নিউক্লিয়াস। আমি কি স্যার? আর আমি যদি রোম থেকে বাইরে হয়ে যাই তোমাদেরকে বলবো সাইটোপ্লাজম। কি বলবো স্যার? তাহলে এখন আমরা পড়বো হচ্ছে প্রোটোপ্লাস্ট নিয়ে, মানে কোষের ভিতরে যা কিছু আছে, একদম এই কোষের ভিতরে যা কিছু আছে পুরোটার নাম কি স্যার? আর যে কোষের দেয়ালটার নাম কি ছিল? কোষ প্রাচীর। কালকে আমরা কোষ প্রাচীর বলছি, আজকে কোষের ভিতরে যা কিছু আছে ওইটা নিয়ে গল্প। বই খোলো সবাই। ওকে, ফার্স্ট অফ অল খেয়াল করো, প্রোটোপ্লাস্ট কাকে বলে ব্র্যাকেট দাও। কি বলছে? কোষের ভিতরে সমুদয় পদার্থকে একসাথে কি বলে স্যার? প্রোটোপ্লাস্ট। জাস্ট ব্র্যাকেট দাও স্যার, একদম নিচে তাকাইতে জানা, জাস্ট ব্র্যাকেট দাও, খালি প্রোটোপ্লাস্ট শব্দটা নিচে দাগ দাও। সাবধান, আমি আবারও বলতেছি, পুরো লাইন কোনোদিন একসাথে দাগাবো না, পুরো লাইন একসাথে। কারণ তুমি পরীক্ষার আগের দিন পত্তা পড়ার সময় টাইম পাবে এত, দেখবা স্যার একদিন সময় দিবে তোমার, বন্ধ বন্ধ কয়দিন দিবে? একদিন বন্ধ দিয়ে তোমার হচ্ছে 12টা চ্যাপ্টার পরীক্ষা দিতে হবে। এখন তোমার আমি দেখবা 1 ঘন্টা এই যে প্রোটোপ্লাস্ট আর কি পড়াবো? সাইটোপ্লাজম। এই যে দুইটা টপিক তোমার 1 ঘন্টা পড়াবো। কয় ঘন্টা? আর তুমি পরীক্ষার আগের দিন, পুরা পরীক্ষার আগের দিন ধরো একদিন যদি বন্ধ থাকে, কত ঘন্টা সময় পাবা স্যার? একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা কি তোমরা পড়ার সময় পাও? নাকি এর সাথে কম হয়? আমরা ঘুমাই, খাই, সবকিছু মিলে 10 থেকে 12 ঘন্টা সময় পাই। ওই 12 ঘন্টা তোমার 12টা চ্যাপ্টার রিভাইজ দিয়ে দেওয়া লাগবে। এবার বোঝো একটা চ্যাপ্টারের পিছনে টাইম কত মিনিট পাবো তুমি? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টাতে রিভাইজ দেওয়ার সময় কি তুমি সব পড়তে পারবা? তখন কি করতে হবে? যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটার পাশে তুমি স্টার দিছিলা, যে শব্দটা দাগ দিছিলা, ওই টাইপে। কিন্তু তোমরা যেটা করো, একবার পুরো লাইন দাগ দাও। ডেফিনেশনের সময় কোনোদিন পুরো লাইন দাগ দিবা না। ডেফিনেশনের সময় কি দিবে স্যার? একটা দুই পাশে দুইটা ব্র্যাকেট দিয়ে দিবা। ওকে, এখন আসো কি বলছে? উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া দাগাইও না, ছত্রাক, এইসব জড় কোষ প্রাচীর নিচে কিসের অবস্থান? তা আমরা তো বললামই, এই দেয়ালটার নাম কি স্যার? কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের ভিতরেই কি আছে? প্রোটোপ্লাস্ট। এটাই বলছে যে কোষ প্রাচীরের ভিতরেই কি স্যার? প্রোটোপ্লাস্টের অবস্থান। আচ্ছা, এখন এই প্রোটোপ্লাস্টে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। একটা হচ্ছে স্যার কি? প্রোটোপ্লাজম, আর একটা হচ্ছে নির্জীব বস্তু। কি বস্তু স্যার? মানে যে জিনিসগুলো কোনো কাজে লাগে না। কি লাগে না স্যার? যেমন ফ্যামিলি মেম্বারের মধ্যে দেখবা, তোমার ফ্যামিলি মেম্বার যদি 5 জন বা 6 জন থাকে, সবাই কি স্যার ইনকাম সোর্সের ক্ষমতা রাখে? সবাইকে ইনকাম করতে পারে না। যেমন তোমরা এখানে ইনকাম করতে পারো না, করতেছো? তো একইভাবে এই প্রোটোপ্লাজমের দুইটা অংশ, একটা অংশ হচ্ছে কাজ করতে পারে। কি করতে পারে? ওইটাকে আমরা বলি সজীব প্রোটোপ্লাজম। আর আরেকটা অংশ কোনো কাজ করতে পারে না, ওইটা হচ্ছে প্রোটোপ্লাজমের নির্জীব উপাদান। কি উপাদান স্যার? তাহলে প্রোটোপ্লাজমের আমরা কয়টা অংশ স্যার? 2টা অংশ। আচ্ছা, এখন এই 2টা অংশ নিয়ে আমরা পড়াশোনা করব। তারপরে কি বলছে দেখো, কোষীয় বিপাক ক্রিয়াচিষ্ট নির্জীব বস্তু কোষের সাইটোপ্লাজম এবং কোথায় জমা হয় স্যার? কোষ গহ্বরে। তো কোষ গহ্বর চিনো স্যার? কোষ গহ্বর, ধরো এটা হচ্ছে আমার একটা কোষ, আমি তোমাকে কালারটা চেঞ্জ করে দেখাই। ধরো এটা হচ্ছে একটা কোষ। ওকে, এই কোষের ভিতরে ধরো এখানে থাকে ধরো মাইটোকন্ড্রিয়া, তারপর ধরো এখানে থাকে ধরো প্লাস্টিড, এখানে ধরো নিউক্লিয়াস, তারপর ধরো এটা হচ্ছে সেন্টিউল। ওকে, এরকম। কিন্তু একটা জায়গা থাকে, এরকম একটা খালি জায়গা থাকে, যে খালি জায়গার মধ্যে কিচ্ছুই থাকে না। কি থাকে না স্যার? যেমন এই রুমটার মধ্যে আমি এখানে দাঁড়াই আছি, তুমি এখানে বসে আছো, এখানে চেয়ার আছে, এখানে বেঞ্চ আছে, বাট এই ফ্লোরের এই জায়গাটা কি খালি না? এখানে কিছু আছে। এই খালি জায়গাটারে বলে কোষ গহ্বর। কি বলে স্যার? তাহলে কোষের যে জায়গায় কিছুই থাকে না, খালি একটা অংশ থাকে, এই জায়গাটা আমরা কি গহ্বর বলি? কোষ গহ্বর। এই যে একটু আগে বললাম কোষের ভিতরে কিছু নির্জীব পদার্থ থাকে যেগুলো কোনো কাজ করতে পারে না, ওই নির্জীব পদার্থগুলা কোষ গহ্বরের ভিতরে জমা হয়। কোথায় জমা হয় স্যার? তো আমরা যদি কোষ গহ্বরের একটা ছবি দেখি, মানে রিয়েল পিক যদি দেখি, এটা একটা গাছ না স্যার আমাদের? এই গাছের ভিতরে যদি আমরা যাইতে থাকি, খেয়াল করো, এই যে এটা হচ্ছে গাছের পাতা, তারপরে এগুলো হচ্ছে কি স্যার? টিস্যু। তো আমরা এখন যাচ্ছি কোথায়? টিস্যুর ভিতরে। টিস্যুর ভিতরে কই চলে গেছে? একটা কোষের ভিতরে। এই কোষের ভিতরে যদি আমি যাই, এই যে খেয়াল করো স্যার, এখানে এই কোষটার ভিতরে এই যে একটা খালি অংশ দেখতে পাইতেছো না স্যার? মনে হচ্ছে একটা পানি জমা আছে। এই খালি অংশটার নাম হচ্ছে কোষ গহ্বর। কি গহ্বর? তাহলে কোষ গহ্বর হচ্ছে কোষের এমন একটা অংশ যে জায়গাটার মধ্যে কিছুই থাকে না, খালি একটা গর্ত থাকে। ওইটার মধ্যে যে কোষের যে বর্জ্য পদার্থগুলো বলছিলাম না, নির্জীব পদার্থ যেগুলো কোনো কাজে লাগে না, এগুলো যে এই কোষ গহ্বরের মধ্যে জমা হয়। কথা ক্লিয়ার? তাহলে কোষের নির্জীব বস্তুগুলো কোথায় জমা হয়? সাইটোপ্লাজমের কোষ গহ্বরে জমা হয়। আচ্ছা, এখন এই নির্জীব পদার্থের আবার কয় ভাগে ভাগ করছে? দাগ দাও। একটা হচ্ছে সঞ্চিত পদার্থ, একটা হচ্ছে নিঃসৃত পদার্থ, এবং একটা হচ্ছে কি পদার্থ? এবং বলো তো, যখন হচ্ছে আমরা কোষের একটা আদর্শ কোষের কি কি থাকে সেদিন আমরা পড়ছিলাম কিনা? সঞ্চিত পদার্থ কি কি থাকে, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ। সঞ্চিত পদার্থ 3টা ছিল স্যার, শর্করা ছিল, তারপর আমিষ ছিল, আরেকটা ছিল স্নেহ। কত নাম্বার পেজে? 2 পেজ আগেই দেখো, একটা আদর্শ কোষের গঠনের মধ্যে 1 পেজ আগে, এই যে 9 নাম্বার পেজে একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন।
দেখো এখানে লেখা আছে কোষস্থ নির্জীব পদার্থ, কি পদার্থ স্যার? নির্জীব পদার্থের মধ্যে দেখো লেখা আছে সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ আর কি পদার্থ? বর্জ্য। দেখো সঞ্চিত পদার্থের মধ্যে তিনটা নাম দেওয়া আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন আর কি স্যার? লিপিড। কথা বুঝতে পারছো? তো এইগুলো সম্পর্কে আমরা অলরেডি পরে বলছি। এবার আসো প্রোটোপ্লাজম। কি প্লাজম? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের ডেফিনিশনটা কি কি বলছে ব্র্যাকেট দেওয়া আগে, দেন আমরা একটা একটা করে প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে পড়বো। আচ্ছা, ফার্স্টে বলছে কোষের অভ্যন্তরে, অবশ্যই প্রোটোপ্লাজম কই থাকবে? কোষের ভিতরে। এবং জিনিসটা তো অর্ধস্বচ্ছ, অর্ধস্বচ্ছ শব্দটা দেখো। তাহলে প্রোটোপ্লাজম এটা কি স্বচ্ছ হবে না অস্বচ্ছ হবে না অর্ধস্বচ্ছ হবে? অর্ধ মানে কি অর্ধেক, স্বচ্ছ মানে কি পরিষ্কার, তার মানে অর্ধেক পরিষ্কার হবে। কি পরিষ্কার? অর্ধেক পরিষ্কার, মানে পানির মতো হবে না, আবার একবারে ওই যে বালু যেমন একদম ময়লা ওইরকম হবে না। দেখতে কিসের মতো? জেলি আছে না, জেল ব্যবহার করো না তোমরা। জেল কি স্যার একবারে কঠিন নাকি একবারে তরল না? দুইটার মাঝামাঝি, দুইটার মাঝামাঝি, ওইটা হইতেছে ওইরকম অর্ধস্বচ্ছ। আচ্ছা দেন আসো দেখো আঠালো। জেলি কি স্যার? কি হয়? জেলি জেল, জেল আঠালো টাইপের হয় না? তা আমাদের প্রোটোপ্লাজমটা আঠালো টাইপের হয় আর কি হয়? অর্ধস্বচ্ছ। এরপর দেখো জেলিন নাই, জেলি শব্দটা দেখো, জেলিন নাই অর্ধ তরল, না তরল না কঠিন, মাঝামাঝি, ওইটা আমরা কি তরল বলি? অর্ধ তরল। তারপরে একটা কথা বলছে কলয়েডাল ধর্মী। কি ধর্মী স্যার? কলয়েডাল শব্দটা দেখো এটার পাশে স্টার দিয়ে রাখো, এটা এমসিকিউতে আসে বেশি, যে আমার এই যে কলয়েডাল। প্রোটোপ্লাজম কি কলয়েড নাকি সাসপেনশন নাকি দ্রবণ? তিনটা শব্দ আছে, আমরা যদি একটু ভেঙে ভেঙে দেখাই, খেয়াল করো স্যার। তোমরা এই নামগুলো শুনছো? দেখো একটা হচ্ছে দ্রবণ, একটা আমরা কি বলি? দ্রবণ। দ্রবণ, দ্রবণ নাম শুনছো না স্যার? তারপরে হচ্ছে একটা শব্দ হচ্ছে কলয়েড, কি এড? আরেকটা শব্দ হচ্ছে সাসপেনশন, কি পেনশন? এই তিনটার মধ্যে তফাৎ কি? দ্রবণ কারে কয় স্যার? তোমরা সবাই জানো দ্রব প্লাস দ্রাবক, এই দুইটা জিনিসের একসাথে কি বলে? দ্রবণ, তাই না? দ্রব জিনিসটা কি? যেটা কঠিন থাকে নরমালি, যেমন চিনি, চিনি একটা দ্রব। আর দ্রাবক জিনিসটা কি? তরল পদার্থ, যেমন পানি হচ্ছে একটা কি স্যার? দ্রাবক। তো চিনি যখন পানির মধ্যে দাও তখন মিলে কি তৈরি হয়েছে? শরবত তৈরি হয়েছে না? এই শরবতটা আমরা কি বলি স্যার? কথা বুঝতে পারছো? তাহলে দ্রবণ মানে কি? দ্রব প্লাস দ্রাবক, চিনি যোগ পানি মিলে দিলে কি তৈরি করে? শরবত। শরবতটা কি? দ্রবণ। এবার আসো কলয়েড সাসপেনশনের মধ্যে তাহলে তফাৎ কি? দ্রবণে যে কণাগুলো আছে, তুমি যখন চিনি পানিতে গুলো তারপরে গুলার পরে জীবনে চিনি আর খুঁজে পাবা? চিনি কি আর খুঁজে পাওয়া যায় না? পাওয়া যায় না। তাহলে দ্রবণের ক্ষেত্রে যেটা হয়, দ্রবের যে অণুগুলো এগুলো খুব ছোট ছোট থাকে, যার কারণে তুমি এটা খালি চোখে কোনোদিনও দেখবা না। তো এটার ক্ষেত্রে, দ্রবণের ক্ষেত্রে দ্রবের অণুগুলার পরিমাণ হয় 0.1 ন্যানোমিটারের চাইতে ছোট। কত ন্যানোমিটার চাইতে ছোট? ন্যানোমিটার কি বড় একক না ছোট একক? তাহলে এটা কি দেখা যাবে খালি চোখে? এবার আসো কলয়েড, এটার যে কণার আকারগুলা, এটার আকার হয় 0.1 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত। কত ন্যানোমিটার? তার মানে এটা কি আগেরটা ছোট না একটু বড় আছে আকারে? অন্যদিকে সাসপেনশন যেটা, এটার আকার হয়, কণার আকার হয় 500 ন্যানোমিটারের চাইতে বড়। তার মানে কোনটা সবচেয়ে বেশি বড়? এবং তোমরা সাসপেনশনের নাম শুনছো, এই যে যখন বাচ্চাদের জন্য ওষুধ কিনতে যাও, সিরাপ কিনতে যাও, ওটার নিয়ে লেখা আছে সাসপেনশন, জাকিয়ে ব্যবহার করুন। তখন তোমরা কিনে সাথে সাথে মানে খাওয়াইতে দাও এটা, নাকি আগে ঝাঁকাও, ঝাঁকায় তারপর ব্যবহার করো? সাসপেনশনের কণাগুলো কি ছোট না বড়? আর বড় হওয়ার কারণে সাসপেনশনের যে ওষুধগুলা দেখবা, এগুলো কি স্যার দ্রবীভূত অবস্থা থাকে না নিচে তলানি পরে থাকে, অদক্ষেপ করে থাকে না? বাচ্চাদের যে সাসপেনশন ওষুধগুলা আগে ঝাঁকাইতে হয়, পুরোটা মিক্স করতে হয়, তারপরে খাইতে হয়। তো এখানে তিনটা শব্দ, দ্রবণ, এটার কণার আকার সবচেয়ে ছোট, এটারটা কি ছোট না মাঝামাঝি, আর এটার আকার হচ্ছে সবচেয়ে বড়। আমার যে প্রোটোপ্লাজম, এটার আকারটা কেমন? এটাটা হচ্ছে কলয়েড ধর্মী। কি ধর্মী স্যার? তারপরে না একেবারে ছোট না একেবারে বড়, কেমন থাকবে? এটা মাঝামাঝি। আমরা বললাম এটা কি স্যার তরল না কঠিন? অর্ধ তরল, অর্ধ তরল, এই জন্য মাঝামাঝি আকারের হয়। ক্লিয়ার স্যার? তো এই যে কলয়েড, এটা নিয়ে তোমার কোথায় পড়াশোনা হবে জানো? তোমাদের কেমিস্ট্রি আছে না, কেমিস্ট্রির প্রথম পত্রের 5ম নাম্বার অধ্যায় এটা নিয়ে আলোচনা আছে। আমি ইচ্ছা করলে কলয়েড নিয়ে ব্যাখ্যা না করতে পারতাম না? না করলে তো পারতাম নাকি? কেন করছি স্যার? আমার কথা, তুমি যে কলেজ জিনিসটা মুখস্থ করবা, কলেজ জিনিসটা যে নাই জানো মুখস্থ করবা কেমনি? কথা ক্লিয়ার? এই জন্য বলি স্যার, না বুঝার আগে পৃথিবীর একটা ওয়ার্ডও মুখস্থ করা যাবে না, বুঝার পরে পুরো পৃথিবী মুখস্থ করে ফেলো, কোনো সমস্যা নেই। এবার চলে এসো, গেল কলয়েড শব্দ দাগ দিছো। তাইলে কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ অর্ধ তরল জেলির ন্যায় কলয়োদ্ধর্মী পদার্থরে কি বলি আমরা? প্রোটোপ্লাজম। ডেফিনেশন এইভাবে লিখবা। ওকে, এখন আমরা প্রথম ক্লাসে একবার বসছিলাম, প্রথম ক্লাসের 2য় নাম্বার পেজে লেখা ছিল এই প্রোটোপ্লাজম সর্বপ্রথম আবিষ্কার করেছিল একজন বিজ্ঞানী। উনি কিন্তু এটার নাম প্রোটোপ্লাজম দেয় নাই, উনি এটার নাম দিয়েছিল, বিজ্ঞানীর নাম ডুজারডিন, উনি এটার নাম দিয়েছিল সারকোট। এই সারকোটের পাশে স্টার দাও, ডুজারডিনের নামের পাশে স্টার দাও। তাহলে কোন বিজ্ঞানী এই প্রোটোপ্লাজমকে সারকোট নামকরণ করছিল স্যার? ডুজারডিন। শুধু একটা শব্দ মনে রাখো স্যার, ফেলিক্স ডুজারডিন মনে রাখার দরকার, খালি কি মনে রাখবা? ডুজারডিন। কেন ডুজারডিন স্যার? পরীক্ষার মধ্যে ডুজারডিন শব্দটাই থাকবে, যদি দুইটা থাকতে পারে, আর যদি একটা শব্দ থাকে তাহলে অবশ্যই ডুজারডিনটা থাকে। আচ্ছা, যেমন আমার নাম কি? কি আমার নাম কি? জনি আলম। আমার নাম আসলে জনি আলম রাহুল, জানো এটা?
আচ্ছা, এখন যদি নরমালি তোমাদেরকে যখন নাম নিয়ে ডাকার সময় কিভাবে ডাকে স্যার? প্রথম অংশটা না দ্বিতীয় অংশটা, নরমালি শেষের অংশটা ডাকে বেশিরভাগ ক্ষেত্রে। যদি কারো নামে 3টা অংশ থাকে, কোন অংশটা দিয়ে ডাকে বেশি? শেষের অংশটা। মাঝে আচ্ছা, এক একজনের ক্ষেত্রে এক এক রকম, তবে বেশিরভাগ ক্ষেত্রে কোন অংশটা ডাকি আমরা? শেষেরটা। তো একইভাবে ফেলিক্স ডুজারডিনের যখন পরীক্ষা থাকবে, বিজ্ঞানীর নাম পুরোটাও থাকতে পারে অথবা একটা অংশ থাকতে পারে। একটা অংশ থাকলে অবশ্যই ডুজারডিনটা থাকবে। এই জন্য আমি বলি স্যার খালি ডুজারডিন মনে রাখো। কেন স্যার? বেশি মনে রেখে তোমার লাভ আছে? আসবে কোথায় এটা? রিটেন আর এমসিকিউতে। তো তুমি এমসিকিউ দাগাইতে পারলে তো হইলো। আর আমাদের ব্রেইনটা হচ্ছে একটা মেমোরির মতো। কিসের মতো স্যার? মেমোরি। যেমন তোমার ফর এক্সাম্পল একটা 32 জিবির মেমোরি, এটার মধ্যে তুমি কি করলা? 31 জিবি একটা মুভি ডাউনলোড করো, বিশাল বড় একটা মুভি ডাউনলোড করলো। ডাউনলোড করার পরে মনে তুমি যদি পরবর্তীতে আরেকটা মুভি ডাউনলোড করতে চাও, মেমোরি কি দেখাবে? প্লিজ কি করবে? প্লিজ ক্লিয়ার ইউর স্টোরেজ, তাই তো? আগে স্টোরেজ ক্লিয়ার করেন, পরে ডাউনলোড করেন, এটা দেখাবে না? একেবারে আমাদের ব্রেইনের একটা আছে লিমিটেশন আছে। তুমি যদি হাবিজাবি জিনিস মাথার মধ্যে ঢুকে রাখো, তখন কিন্তু পড়া ঢুকবে না। এর জন্য এই যে অতিরিক্ত জিনিসগুলো একটু কম ঢুকাইতে হবে, যেটা আমার লাগতেছে না। ফেলিক্স ডুজারডিনের এত বড় নাম মনে রাখার দরকার নেই, খালি কোন নামটা মনে রাখবো আমরা? ডুজারডিন। উনি নামকরণ করে কি করছে? প্রোটোপ্লাজমের নাম কি? প্রোটোপ্লাজম দিছে না সার্কুট দিছে? সার্কুট। পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী আসছে, ওনার নাম হচ্ছে পারকিনজে। বিজ্ঞানীর নাম কি? পারকিনজে শব্দ একদম। উনি আইসা এই সার্কুট নামটা চেঞ্জ করে এটার নাম কি দিয়েছে স্যার? প্রোটোপ্লাজম। তাহলে পারকিনজের পাশে একটা স্টার দাও, প্রোটোপ্লাজমের পাশে একটা স্টার দাও। তাহলে প্রোটোপ্লাজম নামকরণ কে করছে? ডুজারডিন না পারকিনজে? এবং এটা মনে রাখার একটা টেকনিক কি? পারকিনজের মধ্যে দেখো প আছে, প্রোটোপ্লাজমে প আছে, তারপর প প দিয়ে মনে রাখবা, ঠিক আছে? পারকিনজে, হ্যাঁ, প্রোটোপ্লাজম। ওকে, গেল। এবার আসো, একজন বিজ্ঞানী বলছে, বিজ্ঞানীর নাম হচ্ছে হাক্সলে। কি লে? হাক্সলে। উনি বলছে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। পাঁচ স্টার দাও। এমসিকিউতে এইভাবেই আসে যে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কাকে? প্রোটোপ্লাজমকে। আবার এইভাবে আসে জীবনের ভৌত ভিত্তি প্রোটোপ্লাজমকে বলা হয়। এই কথাটা কে বলছে স্যার? হাক্সলে। কি লে? হাক্সলে। এখন আসে ভৌত ভিত্তি বলতে কি বোঝায়? ভৌত মানে ভূত বুঝো না। আমি বলছিলাম ভৌত মানে হচ্ছে তুমি দুই চোখে যা দেখো তাই হচ্ছে ভৌত। দুই চোখে যা দেখো। তো উনি বলছে যে আমরা যে কাজগুলো করি, এই যে তুমি খাও, তুমি ঘুমাও, তারপরে হচ্ছে তুমি তুমি জন্মগ্রহণ করছো না, তুমি মারা যাবা না, তোমার পরিপাক হয় না, হয় না, হজম হয়, ঠিক সেম সেম কাজগুলো প্রোটোপ্লাজমের মধ্যে হয়। বিশ্বাস হয় এটা? সেম কাজগুলো প্রোটোপ্লাজমের মধ্যে হয়। আর প্রোটোপ্লাজম কার অংশ? কোষের অংশ। কোষের তো এগুলো হয়, কারণ আমরা জানি কোষের গঠন ও কাজের একক কি বলি? সরি, জীবের গঠন ও কাজের একক কি বলি? কোষ। তার মানে আমরা জীব যা করি কোষ তাই করে। আর কোষের ভিতরে তো প্রোটোপ্লাজম থাকে, প্রোটোপ্লাজম তাই করে। তার মানে আমরা যা যা করি প্রোটোপ্লাজমও তা তা করে। এজন্য বলা হয় জীব যেই কথা প্রোটোপ্লাজম একই কথা। তার মানে জীবের খালি চোখে যেমন দেখো, প্রোটোপ্লাজমের যদি তোমরা চোখে দেখতা, তাহলে ওইটারও ঠিক সেম দেখতা। ক্লিয়ার স্যার? আচ্ছা, এবার আসো, এখন আসো কি বলছে ওই যে কেন কেন বলা হয়? কারণ প্রোটোপ্লাজমই কোষের অর্থাৎ দেহের সকল মৌলিক জৈবিক কার্যাদি কি করে স্যার? তার মানে তোমার দেহের যত কাজকর্ম আছে এটা কে সম্পন্ন করে? প্রোটোপ্লাজম। দাগানোর দরকার নেই। এই জন্য প্রোটোপ্লাজমে কি বলা হয় স্যার? জীবের ভৌত ভিত্তি। আচ্ছা, এবার আসো এই প্রোটোপ্লাজমের মধ্যে কি কি থাকে? এটার মধ্যে সবচেয়ে বেশি থাকে পানি। পানিটা দাগ দাও 70 থেকে 90%। এটার পাশে স্টার দাও, এমসিকিউতে আসবে। প্রোটোপ্লাজমের পানির পরিমাণ কত পার্সেন্ট স্যার? 70 থেকে 90%। এমসিকিউতে এটা পাবা, মাস্ট বি। পানির পরিমাণগুলো পরীক্ষা প্রচুর আসে। এবার আসো, বুঝতে পারতেছো কেন আমরা বলি না পানির অপর নাম জীবন? কেন জীবন বলি বুঝতে পারতেছো? আচ্ছা, একই কথা, তর্ক নিয়ে আমরা না যাই। তো যেটা বলতেছিলাম, আমাদের কোষ, আমরা তো কোষ দিয়ে তৈরি। এখন কোষের মধ্যে কি থাকে? পুরোটা জিনিসটা কোষের ভিতরে কি বলি? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম কত পার্সেন্ট পানি? 70 থেকে 90। তার মানে প্রোটোপ্লাজম, তুমি যেহেতু কোষ দিয়ে তৈরি, কোষেরই 70 থেকে 90% পানি। তার মানে তোমার দেহেরও বেশিরভাগ অংশ পানি, তাই না? তুমি তো এটা দিয়ে তৈরি। এজন্যই বলা হয় পানির অপর নাম জীবন। তাহলে দেখ দাও, পানির অপর নাম জীবন। প্রোটোপ্লাজমের অপর নাম কিন্তু জীবন না, সাবধান। জীবন কার নাম? পানিরটা। আর ভৌতভিত্তি বললে কোনটা দেখাবা? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। ওকে, এই জন্য পানিকে আরেক নামে ডাকা হয়। দেখ দাও, ফ্লুইড অফ লাইফ। 5 স্টার দাও। এই জায়গাটায় আসলে পোলাপান কেন জানি ভুল করে, আমি বুঝি না। যদি পরীক্ষা বলে ফ্লুইড অফ লাইফ কাকে বলে, এরা প্রোটোপ্লাজম তাকে আসতে পারে। ফ্লুইড অফ লাইফ কি? প্রোটোপ্লাজম না প্রোটোপ্লাজমের জীবনের ভৌতভিত্তি? প্রোটোপ্লাজম কি? কিন্তু যদি বলে ফ্লুইড অফ লাইফ, তাহলে সেটা কি হবে? আনসার পানি। স্যার ফ্লুইড শব্দটা দেখলে তো বোঝা যায় ফ্লুইড শব্দের অর্থ কি? তরল না? আর প্রোটোপ্লাজম সে কি তরল না অর্ধ তরল? তাহলে ওইটা মনে রাখলে তো হয়, প্রোটোপ্লাজম হবে না। যদি ফ্লুইড অফ লাইফ বলে, ফ্লুইড মানে তরল, আর পানি তো একটা তরল, তাহলে ফ্লুইড অফ লাইফ কাকে বলা হয় স্যার? পানিকে। আচ্ছা, কেন? কারণ স্যার পানি ছাড়া তোমার দেহের ভিতরে, তোমার কোষের ভিতরে যত কাজ আছে কোনো কাজই সম্পন্ন হইতে পারে না। দাগানোর দরকার নেই, এগুলো আমরা বুঝি যে পানিকে কেন বলা হয়। আচ্ছা, দেন চলে আসো প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য কি স্যার? প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য। তো প্রোটোপ্লাজমের কিছু বৈশিষ্ট্য আছে। তো প্রোটোপ্লাজমের একটা দুইটা বৈশিষ্ট্য না, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। 3 ভাগে ভাগ করছে প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যগুলো। কয় ভাগে স্যার? 3 ভাগে। ওই যে নিচে প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য আছে, প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য আছে,
আরেকটা আছে, দেখো পরবর্তী আরেকটা আছে প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য স্যার? তাহলে প্রোটোপ্লাজম টোটাল কয়টা বৈশিষ্ট্য আছে? তিনটা। একটা হচ্ছে জৈবিক বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য? আরেকটা দাগ দাও রাসায়নিক বৈশিষ্ট্য, আরেকটা দাগ দাও ভৌত বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? তো আমরা অলরেডি জানি ভৌত মানে কি, ভূত না খালি চোখে যা দেখা যায়। তার মানে প্রোটোপ্লাজমটা তুমি দেখতে কেমন দেখবা, এটা আসলে দেখতে কেমন হবে, এটা কি বৈশিষ্ট্য? ভৌত। আরেকটা কি? ভৌতের পরে কি বলবো? রাসায়নিক না? রাসায়নিক মানে এটা কি কি দিয়ে তৈরি? হ্যাঁ, কি কি মৌল দিয়ে? রসায়নে কি নিয়ে আলোচনা করা হয়? বিভিন্ন যৌগ নিয়ে আলোচনা করা হয় না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, তাই তো? তো রাসায়নিক বৈশিষ্ট্য মানে হচ্ছে প্রোটোপ্লাজম কি থাকে, হাইড্রোজেন থাকে না কার্বন থাকে না অক্সিজেন থাকে, এটা। আর ভৌতিক বৈশিষ্ট্য এটা দেখতে কেমন। তো এটা দেখতে কেমন অলরেডি আমরা কয়েকটা শব্দ জেনে গেছি। 1 নম্বর পয়েন্ট, গোল দাগ দাও, গোল দাগ দিয়ে দাগ দাও অর্ধ স্বচ্ছ। এটা পড়ছি না পড়ি নাই? হ্যাঁ, এবার আসো প্রোটোপ্লাজমের কোনো কালাম নেই, বর্ণহীন। এগুলো এমসিকিউতে দিয়ে দেয়, নিচের কোনটা প্রোটোপ্লাজম সম্পর্কে সঠিক, নিচের কোনটা, তখন দিয়ে দেয় অর্ধ স্বচ্ছ, জেলিন ন্যায়, বর্ণযুক্ত আঠালো পদার্থ। কোন যদি বলে কোনটা ভুল, কোনটা হবে? একে বর্ণযুক্ত না বর্ণহীন? বর্ণহীন। তো এই শব্দগুলো মাথায় রাখা লাগবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল। তাহলে প্রোটোপ্লাজম অর্ধ স্বচ্ছ বর্ণহীন, দাগ দাও জেলির মতো, জেলি শব্দটা দাগ দাও। তারপর দাগ দাও অর্ধ তরল, সে কি তরল না অর্ধ তরল? অর্ধ তরল। তারপরে সে কি পদার্থ? একটা আঠালো। এই শব্দগুলো দাগ দিয়ে রাখো, এমসিকিউতে আসবে এগুলো। কই আসবে? 2 নাম্বার পয়েন্ট আসো, এই প্রোটোপ্লাজম যদিও সে তরল পদার্থ, এরা হাতি নিয়ে যখন তুমি হাতি নিয়ে এরকম ঘষা দিবা, দেখবা তোমার কাছে দানা দানা লাগে। কেমন লাগে স্যার? দানা দানা। ওই যে সাগুদানা যেমন আছে, সাগুদানা খাইছো না তোমরা? তো ওইটা যেমন হচ্ছে তরল, বাট হাতি নিলে যখন তুমি হাতি নিয়ে দিবা দানা দানা হাতে লাগবে না? ওইটা অনেকটা এমন দানাদার। তো দানাদার শব্দটা রাখবে, এমসিকিউতে এইভাবে দিয়ে রাখবে। কোনটা সঠিক, কোনটা সঠিক দিয়ে রাখবে অপশনে অদানাদার, তারপর দিয়ে রাখবে বর্ণযুক্ত, দিয়ে রাখবে স্বচ্ছ, আরেকটা বলবে জেলিন নাই। কোনটা সঠিক হবে? জেলিন নাই। বাকি তিনটে আমি ভুল বলছি, কথা বুঝতে পারছো? এরকম দিয়ে রাখবে। এবার আসো, এটা তো অলরেডি ব্যাখ্যা করেই ফেলছি, কলয়েড। 3 নাম্বার পয়েন্ট আসো, 3 নাম্বার পয়েন্ট, প্রোটোপ্লাজম কি ছিল স্যার? জেলির মতো ছিল না? বলছিলাম কি না এটা দেখতে কিসের মতো? কিন্তু স্যার এটা জেলির মতো থাকে ঠিক আছে, ইচ্ছা করলে এটা আবার তরল হইতে পারে। কি হইতে পারে স্যার? তাহলে দেখ দাও, সে জেলি থেকে তরলে রূপান্তর হইতে পারে। আবার তরলে রূপান্তর হইতে তরল থাকে যাবে এমন না, সে তরল থেকে আবার ব্যাক করে কিসে পরিণত হইতে পারে? জেলি। তাহলে জেলি থেকে তরল হইতে পারে, তরল থেকে আবার কি হইতে পারে? জেলি। তাহলে তরল শব্দটা দাগ দাও, পরবর্তী লাইনে জেলি শব্দটা দাগ দাও। তাহলে প্রোটোপ্লাজম তরল থেকে জেলি হইতে পারে, জেলি থেকে তরল হইতে পারে, ব্যাক করতে পারে। এবার আসো 4 নাম্বার পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব দাগ দাও। কি গুরুত্ব? আপেক্ষিক গুরুত্ব মানে কি? মানব জীবনে গুরুত্ব না। আপেক্ষিক গুরুত্ব মানে জানো? আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে বোঝায় ঘনত্ব। কি বোঝায় স্যার? ঘনত্ব বোঝো না তোমরা, যে একটা জিনিস কতটুকু ঘন? হ্যাঁ, এখন তুমি বলো পানি বেশি ঘন না তেল বেশি ঘন? তেল বেশি ঘন না মধু বেশি ঘন? তো এখন আমার প্রশ্ন থাকবে, প্রোটোপ্লাজমটা বেশি ঘন না পানি বেশি ঘন? কারণ কি? কারণ প্রোটোপ্লাজম আমরা বলছি থেকে তরল না অর্ধ তরল? অর্ধ তরল কি তরলের মতো নরম হয় না আর একটু ঘন হয়? জেলির মতো ঘন হলে এটা একটু বেশি ঘন হবে না? একেবারে একটা সহজ জিনিস শিখাই দিই, এই একটা সহজ জিনিস শিখাই দিই, বায়োলজিতে যেদিন যেখানে পাবা এটার আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে কম না বেশি, সবকিছু বেশি টাকা দিবা। কি টাকাবা? মানে রক্ত বলো, আপেক্ষিক গুরুত্ব মানে রক্ত বলো, এটা কি বলতেছে? প্রোটোপ্লাজম, ওইটা বলো। তারপরে আমাদের মূত্র আছে না, মূত্র, মূত্র বলো, প্রত্যেকটা জিনিসের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে কম না বেশি? বেশি। শেষ, ভুল হবে আর কোনোদিন? তাহলে প্রোটোপ্লাজম আপেক্ষিক গুরুত্ব পানির পক্ষে বেশি, বেশি শব্দটা গোল দাগ দিয়ে রাখো। ওকে, এখন প্রোটোপ্লাজম কি বলছিলাম? অর্ধ তরল। এটা কি কোনোদিন স্যার শক্ত হয়ে যাইতে পারে? ঘন কি হইতে পারে? হ্যাঁ স্যার, ঘন হইতে পারে। কখন কখন ঘন হয়? এটা যখন তাপ দিবা, আগুন দিবা, উত্তপ শব্দ দাগ দাও, তাপ দিলে এটা ঘন হয়ে যাবে। কি দিলে ঘন হয়ে যাবে? তাপ। আর কি দিলে? অ্যাসিড তো চিনো তোমরা, তাই না? অ্যাসিড দিলে ঘন হবে। আরেকটা জিনিস অ্যালকোহল, অ্যালকোহল চিনো? এটা মদ যেটা আর কি তোমরা নরমালি যেটা বলো। তো ওই তিনটা জিনিস যদি দাও তাহলে প্রোটোপ্লাজম আর প্রোটোপ্লাজম থাকবে না, এটা জমাট বেঁধে যাবে। কি হয়ে যাবে স্যার? সাবধান, এখানে কিন্তু খাড়া লেখা নাই, খাড়া লেখছে। তো তোমরা পরীক্ষা আসলে আবার খার দাগাইও না, খার দিলে জমাট বাঁধে না এসিড দিলে জমাট বাঁধে? এসিড। খার এসিড তো চিনো নাকি? ওকে, এবার আসো প্রোটোপ্লাজমের কি বৈশিষ্ট্য? মজার বিষয়, রাসায়নিক থেকে খালি একটা শব্দ দাগানো লাগবে। কয়টা শব্দ? রাসায়নিক থেকে দেখো কি কি বলছে, যে এটা কি দিয়ে তৈরি? অক্সিজেন, দাগাইও না আবার, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, কপার, জিঙ্ক। এখন দেখেন অনেকগুলো নাম দিছে না? তা আমি একটা কথা বলছিলাম, যে জিনিস অতিরিক্ত দেওয়া ওইটার গুরুত্ব কমে না বাড়ে? কমে যায়। বেশি দিয়ে ফেলছে না, লাগবে না। যদি বলতো প্রোটোপ্লাজম কপার দিয়ে তৈরি, কয়টা অ্যান্সার দিছে খালি? একটা, তখন পরীক্ষা আসতো। যেখানে কি একটা নাম দিছে, অনেকগুলো দিছে, অনেকগুলো দিছে, এই জন্য পরীক্ষা আসে। আর এতগুলো কি আমাদের পক্ষে সম্ভব? বুঝতে পারতেছে কোন জিনিস লাগে কোনটা লাগে না? এভাবে স্যার দাগায় দেখা পড়বা, নিজে নিজে বুঝে যাও যে কোনটা লাগে কোনটা লাগে না। তাহলে আমার এখানে যেটা লাগবে, যে প্রোটোপ্লাজমের মধ্যে জৈব পদার্থ থাকে, অজৈব, দাগানোর দরকার নাই। প্রোটোপ্লাজমের জৈব পদার্থ থাকে, আর কি বলছে? এখন তুমি কি জৈব আর অজৈবের মধ্যে তফাৎ বুঝো? জৈব মানে কি আর অজৈব মানে কি? আমার ছোট থাকতে একটা ভুল ধারণা ছিল,
আমি ছোট থেকে মনে করতাম যে জিনিস জীব থেকে পাওয়া যায় ওইটা জৈব, যেটা জীব থেকে পাওয়া যায় না এটা অজৈব, এরকম ধারণা ছিল। তোমাদেরকে চিন্তা ভাবনা এরকম নাকি আছে কারো? এখন থাকলেও কেউ মাথা লাগবে না, সব চুপ চুপ থাকবে। যেটা জীব থেকে পাওয়া যায় এটা জৈব, যেটা জীব থেকে পাওয়া যায় না এটা অজৈব। এটা ভুল ধারণা, এটা না সঠিক। সঠিক হইতেছে কি স্যার, যে সকল পদার্থ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটা জিনিস দিয়ে তৈরি তাদেরকে আমরা বলি জৈব পদার্থ। কি পদার্থ? আর যে সকল পদার্থ তিনটা সব জিনিসের বাইরে অন্যান্য পদার্থ এক্সট্রা করে থাকবে, অন্যান্য মানে এগুলোর সাথে আরো থাকবে, তখন এটার অন্যান্য পদার্থ অন্যান্য মৌলও থাকে, তখন এটার আমরা জৈব বলবো না অজৈব বলবো? অজৈব। ফর এক্সাম্পল যেমন তোমরা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন নাম শুনছো না? যে কার্বন, হাইড্রোজেন চারটার নাম কি? মিথেন। এটার মধ্যে কি আছে? কার্বন আর কি আছে? হাইড্রোজেন। এটা একটা জৈব পদার্থ, কারণ এটা কার্বন আর হাইড্রোজেন। কিন্তু ফর এক্সাম্পল হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার মধ্যে হাইড্রোজেন আছে বাট এক্সট্রা করে একটা কি আছে? তো আমরা বলছি জৈব পদার্থের মধ্যে কি কি থাকে? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, কিন্তু এটার মধ্যে এক্সট্রা করে কি আছে? ক্লোরিন। তাহলে কি এটা জৈব না অজৈব? কথা বুঝতে পারতেছো? আচ্ছা এবার আসো, এগুলো দেখানোর দরকার নাই। তাহলে কি কি বললাম স্যার? জৈব পদার্থ থাকে, অজৈব থাকে। তবে জৈবের মধ্যে সবচেয়ে বেশি কোনটা? দাগ দাও। সবচেয়ে বেশি আছে প্রোটিন, এই শব্দটা দাগ দাও, আর কিছুই লাগবে না। তাহলে প্রোটোপ্লাজমের রাসায়নিক পদার্থ, রাসায়নিক যৌগের মধ্যে কোন যৌগটা সবচেয়ে বেশি থাকে? প্রোটিন যৌগটা। এটা মাথায় রাখলে কমপ্লিট। এবার আসো প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? জৈবিক মানে বুঝো? জৈবিক মানে জীব। কি স্যার? জীব। মানে আমাদের যা যা বৈশিষ্ট্য, সহজ কথা আমাদের যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য প্রোটোপ্লাজমের সাথে মিলে যাবে। আমরা কি জীব না স্যার? তা আমরা কি খাই, আমরা খাবার হজম হয়, আমরা ঘুমাইতে পারি, আমরা বিশ্রাম নিই, আমরা জন্মগ্রহণ করি, আমরা মারা যাই, আবার আমরা সন্তান জন্ম দেই না? একইভাবে কোষ, প্রত্যেকটা কোষ একই কাজ করতে পারে, প্রত্যেকটা প্রোটোপ্লাজম সেম সেম কাজগুলো করতে পারে। এই জন্য দেখো যে জৈবিক বৈশিষ্ট্য ক্ষেত্রে কি বলছে? প্রোটোপ্লাজম উত্তেজনায় সাড়া দেয়। কি সাড়া দেয়? উত্তেজনায়। তারপরে দাগ দাও খাদ্য তৈরি করে, উত্তেজনা সারা। যেমন তোমার যদি একটা সিমটা মারি, সিমটা মারলে তুমি লাভ দিয়ে উঠবা না, হঠাৎ করে কি একটা সিমটা গুতা মারলে কি করো? লাভ দিয়ে উঠবা না? তোর প্রোটোপ্লাজম এই কাজ করতে পারে। তারপরে আমরা যা যা করতে পারি প্রোটোপ্লাজমও তা তা করতে পারে। এটা কি রাসায়নিক বৈশিষ্ট্য না ভৌত নাকি জৈবিক? কারণ এটা জীবের বৈশিষ্ট্য মিলে সে খাদ্য তৈরি করতে পারে, খাদ্য হজম করতে পারে। আবার আত্তীকরণ। কি করণ? আত্তীকরণ বুঝো? আয়ত্ত করা। কি করা? আয়ত্ত করা। যেমন ফর এক্সাম্পল যে খাবার খাইয়া তুমি হজম করতে পারো, সেই খাবার কি একই খাবার খায় তোমার দাদা হজম করতে পারবে? আমার কথা বুঝতে পারো? হজম করতে পারবে? তুমি দেখা গেছে কতক্ষণ হলে স্পাইসি ড্রাগনে চলে যাও, কতক্ষণ হলে রং দোনো, কতক্ষণ হলে এটা, এইখন খাইছে ফুচকা, এইখন আবার ঠান্ডা একটা খাইতেছে, একটু পর আবার মিষ্টি খাইতেছে। মানে পেট তো না মনে হয় কারখানা, তাই না? যা পাইতেছে তাই পেটের মধ্যে ঢুকাইতেছে। তোমার দাদুরে দেখা গেছে ভাত তরকারি জাস্ট এক পদ দিছে, ওইটাই আর খাইতে পারে না, তাই না? বয়স বাড়লে মানে আয়ত্তের ক্ষমতা কমে না বাড়ে? কমে যায়। তাই আত্তীকরণ মানে হচ্ছে তুমি যে খাবারটা খাইতেছো এটা তোমার দেহের মধ্যে কি পরিমাণ তুমি আয়ত্ত করতে পারতেছো। এবার আসো, আমরা শ্বাস প্রশ্বাস নেই নাই না? আমাদের প্রোটোপ্লাজম কি করতে পারে? শ্বাস প্রশ্বাস নিতে পারে। তো এগুলো প্রত্যেকটা কাজ। আমরা বড় হই না? হই না? তো প্রোটোপ্লাজম আকারে কি হইতে পারে? বড়। কোষ কি আকারে? একটা কোষ জন্ম হয়েছে ধরে কি এত বড় হয়ে যায়? যদি কোষ এত বড় না, কোষ আসলে ছোট। কোষ খালি চোখে দেখা যায় না, কিন্তু ওইটা তো একসময় আরো ছোট থাকে। দিনে দিনে কি হয়? ধর আগে ছিল এতটুকু, দিনে দিনে কি হবে? বড় হবে। তো বড় হয়। তারপরে আমরা যেমন সন্তান জনন মানে কি? যে বংশবৃদ্ধি করা। আমরা যেমন সন্তান জন্ম দিতে পারি, কোষও তেমন কি একটা কোষ ভেঙে কয়টা কোষ হইতে পারে? এই কাজগুলো কে করে? প্রোটোপ্লাজম। তো এইগুলারে বলা হয় কি স্যার? প্রোটোপ্লাজমের কি বৈশিষ্ট্য? তো এরপরের লাইনে একটা কথা বলছে, প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য মূলত জীবের বৈশিষ্ট্য। মানে জীবের যে বৈশিষ্ট্য প্রোটোপ্লাজমেরও সেই বৈশিষ্ট্য। এমসিকিউতে আসবে যে প্রোটোপ্লাজমের কোন বৈশিষ্ট্য জীবের বৈশিষ্ট্য? ভৌত বৈশিষ্ট্য না রাসায়নিক না জৈবিক? কথা ক্লিয়ার স্যার? গেল। এবার আসো, প্রোটোপ্লাজম পানিও খাইতে পারে। কি খাইতে পারে স্যার? পানিও খাইতে পারে। তো পানি খাওয়ার প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? প্রোটোপ্লাজম পানি গ্রহণ করে, এটা অবিশ্রমণ। তাহলে 5 স্টার দিয়ে রাখো যে প্রোটোপ্লাজম কোন প্রক্রিয়ায় পানি গ্রহণ করে? অবিশ্রমণ প্রক্রিয়া। সে পানি গ্রহণও করতে পারে, ত্যাগও করতে পারে। এমন কি কি ঘটে? এগুলো পরীক্ষা আসলে এমসিকিউ এরকম দিয়ে রাখবে, নিচের কোনটা প্রোটোপ্লাজম সম্পর্কে সঠিক নয় দিয়ে রাখবে। প্রোটোপ্লাজমের মৃত্যু ঘটে না। মৃত্যু কি ঘটে না? না ঘটে। তাহলে শব্দগুলো তোমার মাথায় রাখা লাগবে, এগুলোকে মুখস্থ করা লাগবে না, এমসিকিউতে আসবে। তা একবার পড়লে তো মাথায় থাকে যে আসলে প্রোটোপ্লাজমে কি কি ঘটে আর কি কি ঘটে না। এটা রিটেনের প্রশ্ন না, এগুলো কোথাকার প্রশ্ন স্যার? এমসিকিউ। যখন রিটেন আসবে আমি তো কি বলে দিই? ডাব্লিউ লিখে বলতে দিতে বলবো না? ওকে, দেন আসো প্রোটোপ্লাজমের চলন। কি স্যার? প্রোটোপ্লাজমের চলন। আচ্ছা, আমরা যেমন চলাফেরা করতে পারি, যে আমি চলাফেরা করতেছি না, তোমরা কিন্তু বেশি করতেছো, এত কথা বলতেছো কেন? আমরা যেমন চলাফেরা করি, একেবারে প্রোটোপ্লাজম কি করতে পারে স্যার? চলাফেরা করতে পারে। এটার আমরা কি বলি স্যার? প্রোটোপ্লাজম চলন। দেখো বলছে প্রোটোপ্লাজম কখনো এক জায়গায় স্থির থাকে না। কি থাকে না স্যার? যেমন আমি যেখানে আছি, আমি কি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় পড়াইতেছি না, নড়াচড়া করতেছি খালি। একেবারে প্রোটোপ্লাজম সারাক্ষণ খালি ঘুরতে থাকে। কি করতে থাকে স্যার? এই প্রোটোপ্লাজমের এই গতিময়তাকে বলে চলন। তাহলে ব্র্যাকেট দাও, চলন। প্রোটোপ্লাজমের চলন কাকে বলে? প্রোটোপ্লাজম যে নড়াচড়া করে এই প্রোটোপ্লাজমের গতিময়তাকে কি বলে স্যার? চলন বলে। তবে
এই চলন প্রোটোপ্লাজমের চলন সবার জন্য একরকম না, উদ্ভিদের জন্য একরকম, প্রাণীর জন্য আরেক রকম। বলতো উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে না নাই, আর প্রাণী কোষে কোষ প্রাচীর? তো এটাই বলছে, দেখো কোষ প্রাচীর যুক্ত, কোষ প্রাচীর যুক্ত মানে কি উদ্ভিদ না প্রাণী কোষ, আর কোষ প্রাচীর বিহীন উদ্ভিদ কোষ না প্রাণী কোষ? দাগানোর দরকার নেই। এই দুইজনের ক্ষেত্রে প্রোটোপ্লাজমের চলন কি একরকম না ভিন্ন? তো ভিন্ন শব্দ দাগ দেয়া, তার মানে সবার জন্য প্রোটোপ্লাজমের চলন একরকম না, দুইজনের জন্য দুই রকম। এখন আসো আমরা উদ্ভিদেরটার জন্য পড়ি, আমরা এখন কি নিয়ে পড়তেছি, বোটানি না জুলজি? তাহলে আমরা কারে নিয়ে পড়বো? উদ্ভিদ নিয়ে। আমরা কি প্রাণী নিয়ে পড়ে কোনো লাভ আছে? না। তো কি বলছে, আচ্ছা যাই হোক, তো কি বলছে যে কোষ প্রাচীর ব্র্যাকেট দাও কাকে বলে? কোষ প্রাচীর যুক্ত, কোষ প্রাচীর যুক্ত কি উদ্ভিদ না প্রাণী বোঝায়? উদ্ভিদ। তো উদ্ভিদের প্রোটোপ্লাজমে কিসের মতো চলন দেখা যায়? দাদা জলস্রোতের মতো। কিসের মতো স্যার? জলস্রোত। ওই যে ধরুন একটা নদী যাইতেছে, নদী যাওয়ার সময় হঠাৎ করে বাঁকা হয়ে গেছে, তখন বাঁকা হওয়ার পরে পানিটা নদী যাওয়ার সময় পানি কি বাঁকা হয়ে চলে যাবে না? পানি যেমনি বাঁকা হয়ে যায়, মানে পানির স্রোত দেখতে যেমন, ঠিক প্রোটোপ্লাজমের চলনটাও তেমন। তাহলে জলস্রোতের মতো চলন কার মধ্যে দেখা যায়? কোষ প্রাচীর যুক্ত কোষে নাকি কোষ প্রাচীর বিহীন কোষে? কোষ প্রাচীর যুক্ত মানে কি উদ্ভিদ কোষ না প্রাণী কোষ? আর এই চলনটাকে বলা হয় আবর্তন। আরেক নাম দেখবা সাইক্লোসিস, আবর্তন। বা তোমরা সবাই টর্নেডোর নাম শুনছো না, সাইক্লোন, সাইক্লোনের নাম শুনছো না? ওইটা যেমনি ঘুরে আমাদের এইটা এমনি জলের মতো ঘুরতে থাকে, এই জন্য নাম হয়েছে সাইক্লোসিস। ওই সাইক্লোন থেকে আসছে। কথা ক্লিয়ার? আরেক বাংলায় কি বলি আমরা এটারে? এখন এই আবর্তন আবার দুই প্রকার হয়। কয় প্রকার হয়? গোল দাগ দাও। একটা হচ্ছে একমুখী আবর্তন, আর একটা হচ্ছে বহুমুখী আবর্তন। এই জিনিসটার একটা এমনি থার্ড ব্র্যাকেট দাও দিয়ে 5 স্টার দিয়ে রাখো পুরোটা। এটা এমসিকিউতে প্রচুর আসে। একমুখী আবর্তন কাকে বলে, বহুমুখী আবর্তন কাকে বলে? একমুখী আবর্তন কাদের দেখা যায়, বহুমুখী আবর্তন কাদের দেখা যায়? এটা আমাদের এমসিকিউতে আসে। তো একমুখী আবর্তন কারে কয়? আবর্তন মানে তো বুঝো, ওই যে প্রোটোপ্লাজম যে চলে ওইটারে কি বলে? আবর্তন। না, প্রোটোপ্লাজম যে চলে ওইটার আবর্তন বলে না, প্রোটোপ্লাজম যে চলে ওইটার বলে চলন। তবে উদ্ভিদের জন্য যে চলনটা, ওই চলনটার বিশেষ নাম কি? আবর্তন। তো এই উদ্ভিদের মধ্যে চলন আবার কয় প্রকার হয়? দুই প্রকার। একটা হচ্ছে একমুখী আবর্তন, আর একটা হচ্ছে একমুখী আবর্তন। বহুমুখী আবর্তন যদি তুমি বুঝতে চাও, আমি তোমাকে আমার বানানো পিডিএফে চলে যাই, ওইটার মধ্যে গেলে তুমি আরো ভালো বুঝতে পারবে। আমাদের টপিক কি? প্রোটোপ্লাস্ট না? আচ্ছা দেখো, এই যে আমাদের যে নোটটা বানানো আছে, এই নোটের সুবিধাটা কি এখন আবার দেখবা। এতক্ষণ আমরা প্রোটোপ্লাজম নিয়ে পড়ছি না স্যার? এখন এইটা আর এটার মধ্যে একটু তফাৎটা বুঝো। দেখো আমি প্রোটোপ্লাজমে যাচ্ছি, এই যে পাইছি আমরা প্রোটোপ্লাজম। দেখো এটা তো প্রোটোপ্লাজম, তাই তো? প্রোটোপ্লাস্ট। দেখো তো দুইটার মধ্যে তফাৎটা কি? প্রোটোপ্লাস্ট ডেফিনিশন দেওয়া আছে না নাই? মনে আছে সার্কট কে নামকরণ করেছিল? ডুজারডিন। প্রোটোপ্লাজম নামকরণ করছে কে? জীবনের ভৌতবিদ্যি। কারে বলা হয়? কোন বিজ্ঞানী বলছে? আর ফ্লুইড অফ লাইফ কারে কয়? তারপরে কি আছে প্রোটোপ্লাজমে কি স্যার? বৈশিষ্ট্য। কয় রকম বৈশিষ্ট্য ছিল? 3 রকম। দেখো সুন্দর করে বক্স করে দেওয়া আছে না? এই যে এগুলো হচ্ছে ভৌত বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে জীবী বৈশিষ্ট্য। তাই না স্যার? কথা বুঝতে পারতেছো? এবং ওইটা কেমনে দেওয়া ছিল? রিডিং আকারে। আর এটা কেমনে দেওয়া আছে? একটা চক আকারে সাজায় গোছায়া। কি? অর্ধস্বচ্ছ, অর্ধতরল, আঠালো, জেলিন নেয়, বর্ণহীন, কলয়েডাল, দানাদার, আপেক্ষিক গুরুত্ব পানির থেকে কম। ভুল লিখছি, বেশি হবে তাই না? হ্যাঁ, তাহলে আমি হাতে লিখছি, হাতে লেখার সময় বোঝো টাইপিং মিস্টেক তো হবেই। কি হবে স্যার? কম হবে না বেশি হবে? বেশি হবে। তো এগুলোই আমার দেখে দেখে আমার এডিট করা লাগবে। এটা কি হবে? কমে যায়, কি হবে? বেশি। তারপর মনে আছে জেল থেকে তরল হইতে পারে, আবার তরল থেকে কি হইতে পারে? আবার উত্তাপ এসিড করলে কি বাদে? জমাট বাদে। এরপর রাসায়নিক বৈশিষ্ট্য খালি কোনটা লিখছে মনে আছে? বলছিলাম সবচেয়ে বেশি কোনটা থেকে প্রোটিন, খালি ওইটাই দাগ দেওয়া হয়েছিলাম না? জীবী বৈশিষ্ট্য এগুলো লেখা আছে। এখন আসো পরবর্তী যে টপিকটা, আমরা এখন কোনটা নিয়ে পড়তেছিলাম? চলন। তো আমরা বলছিলাম চলন কয় প্রকার স্যার? 2 প্রকার। এই যে কোষ প্রাচীর যুক্তের জন্য একরকম, কোষ প্রাচীর বিহীন কোষের জন্য। কোষ প্রাচীর যুক্তটার নাম কি মনে আছিল? আবর্তন বা কিক্লোসিস। স্লাইকোসিস আবার কয় প্রকার স্যার? 2 প্রকার। একটা হচ্ছে একমুখী আবর্তন, আর একটা হচ্ছে বহুমুখী আবর্তন। এখন এই একমুখী আবর্তন একটা ইংরেজি নাম আছে রোটেশন, কি? আর বহুমুখী আবর্তন একটা ইংরেজি নাম আছে সার্কুলেশন। বলো স্যার একমুখী কারে কয়, বহুমুখী কারে? এটাই তো বুঝেন না, এটা তো বুঝি না, তাই তো? এইটা বোঝার জন্য স্যার আমি একদম তোমার পিকচার দিয়ে দেখাই, খেয়াল করো। এই দুইটা ছবির দিকে তাকাও, দেখা যায় স্যার তোমাদের ওই দিক থেকে দেখা যায়? আচ্ছা, এটার ক্ষেত্রে খেয়াল করো, আমি একটু কালারটা চেঞ্জ করে আমি এইখান থেকে দেখাই। আচ্ছা হয়েছে। এটা একটা কোষ না স্যার? এটা একটা কোষ না? এই কোষের মধ্যে দেখো তো কোষ গহ্বর কয়টা আছে এখানে? একটা কোষ গহ্বর। এই কোষ গহ্বরের চারদিক দিয়ে পানিগুলো এমনি ঘুরতে থাকে। তাহলে কয়টা কোষ গহ্বরের চারদিক দিয়ে পানিগুলো ঘুরতেছে? এরকম যদি একটা কোষ গহ্বরের চারদিক দিয়ে পানিগুলো ঘুরে, মানে পানি না প্রোটোপ্লাজম গুলো ঘুরে, তখন এটা আমরা বলি একমুখী আবর্তন। কয়মুখী? কিন্তু ধরো এটা হচ্ছে একটা কোষ, এই কোষের এখানে একটা কোষ গহ্বর, এখানে আরেকটা কোষ গহ্বর, এখানে আরেকটা কোষ গহ্বর। এটা চারিদিক দিয়ে প্রোটোপ্লাজম গুলো ঘুরে, এটা চারিদিক দিয়ে ঘুরে, এটা চারিদিক দিয়ে ঘুরে। তাহলে আবার কি একদিক দিয়ে ঘুরে না, চারিদিক অনেকগুলা গর্তকে কেন্দ্র করে ঘুরে?
অনেকগুলো গব্বরকে কেন্দ্র করে করে ওইটা আমরা বলি বহুমুখী আবর্তন। এই যে 2 নাম্বার পিকচারটা, এই যে এটা হচ্ছে বহুমুখী আবর্তন, এটা ইংরেজিতে কি বলি সার্কুলেশন। কথা কি বুঝতে পারতেছো? এই যে সার্কুলেশন, কয়টা বৃত্ত দেখছো? একটা, দুইটা, অনেকগুলো থাকতে পারে, বাট একমুখীর মধ্যে কয়টা গব্বর থাকবে? একটা। আর বহুমুখীর মধ্যে একটা না অনেকগুলা? কথা কি ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? ওকে, তাহলে বই থেকে দেখাই নাকি? তোমরা যদি বই থেকে পড়বা দিন শেষে। আচ্ছা, পরে আমরা আবার আসবো এখানে, সরি। ওকে, আসো তাহলে একমুখী আবর্তন কারে কয়? ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দাও। একটি গব্বর শব্দটা থাকবে যে চলনে কয়টা গব্বরকে কেন্দ্র করে ঘুরে? একটা গব্বরকে কেন্দ্র করে ঘুরে, ওইটার আমরা কি কয়মুখী আবর্তন বলি? একমুখী আবর্তন। ইংরেজি নামটা থাকবে রোটেশন। স্যার ইংরেজি নাম কিন্তু পরীক্ষা লাগবে, তোমরা এসএসসি তে ইংরেজি নামগুলো পড়ো না, স্কিপ করে দাও, এই কাজটা করা যাবে না, ইংরেজি নাম পড়তে হবে। আচ্ছা, এখন আসো এক্সাম্পল কি, এটা কোন গাছে দেখা যায়? এটা একটা গাছে দেখা যায়, ডাক দাও। গাছের নাম হচ্ছে পাতা ঝাঁঝি। কি ঝাঁঝি স্যার? আচ্ছা, পাতা গাছের ছবি দেখাবো, ভয়ের কোনো কারণ নেই। গাছের নাম কি? কি ঝাঁঝি? পাতা ঝাঁঝি। এবার বহুমুখী আবর্তন, বহুমুখী কি একটা গব্বরে কেন্দ্র করে করবেন অনেকগুলো গব্বরকে? হ্যাঁ, তাহলে এটাতে কি বলছে যে প্রোটোপ্লাজম অনেকগুলো গব্বরকে কেন্দ্র করে, কতগুলো শব্দটা থাকবে, তখন এটার আমরা কি বলি? বহুমুখী। বহুমুখী আবর্তন ইংরেজি নাম থাকবে সার্কুলেশন। কি লেশন স্যার? তা আমি ইংরেজি নামটা আমার প্যাচ লাগা যাইতো। একমুখী মানে তো বুঝি একটারে কেন্দ্র করে ঘুরে, আর বহুমুখী একটা না অনেকগুলা। তো আমি আমার প্যাচ লাগতো স্যার রোটেশন মানেও তো ঘুরা, আর সার্কুলেশন মানেও কি ঘুরা। তো কোনটা একমুখী কোনটা বহুমুখী আমি ভুলে যেতাম, এই জন্য মনে রাখতাম রোটেশন শব্দটা কি আকারে ছোট না বড়? দেখো, একটা, দুইটা, তিন, চার, আটটা অক্ষর, এটার মধ্যে কি আটটা অক্ষর না আরো বেশি? তো এটা যেহেতু বড় অক্ষর, এটা বহুমুখী আবর্তন। আমি এমনি ধরে নিতাম। কথা বুঝতে, পরীক্ষা তো আমার প্যাচ ঠেকাইতে হবে, না আসলে তো আমার তো কনফিউশনে পড়ে যাবো। তুমি একমুখী বহুমুখী বুঝো, কিন্তু পরীক্ষায় একমুখী আর বহুমুখী না রেখে ইংরেজি নাম দিয়ে দিস, তখন তুমি আটকা পারবে না, তখন এই টেকনিক গুলো তোমার বাঁচাই দিবে। কথা বুঝতে পারছো? রোটেশন শব্দটা ছোট, এটা কয়মুখী আবর্তন বোঝায়। সার্কুলেশন শব্দটা বড়, এটা বহুমুখী আবর্তন। এটা কই দেখা যায়? ডাক দাও একটা গাছের নাম, ট্রাডাসকেন্টিয়া, পাশে স্টার দাও, পাতা জাজির পাশে স্টার দাও। গাছের নাম কি গাছ? ট্রাডাসকেন্টিয়া। কি কেন্টিয়া স্যার? ট্রাডাসকেন্টিয়া। এখন ট্রাডাসকেন্টিয়া মানে কি বোঝায়? ট্রাডাসকেন্টিয়া মানে, বা এটা গাছটার ছবিটা কি? তো গাছের ছবিটার জন্য আমরা আমাদের ওই পিডিএফ এ চলে যাই। এই যে খেয়াল কর, এটা তোমরা সবাই দেখছো, এই গাছটা তোমরা বিভিন্ন বারান্দায় বা টবের মধ্যে গাছটা লাগায় রেখে দাও না? হ্যাঁ, এটা হচ্ছে ট্রাডাসকেন্টিয়া। এটা কি কেন্টিয়া? এটাও ট্রাডাসকেন্টিয়া। এটা রঙিনটা। আর এগুলো দেখছো, এই গাছটা দেখছো তোমরা কখনো? এটা দেখছো তোমরা, এটাও দেখছো, রঙিনটাও দেখছো তোমরা, টবের মধ্যে লাগাও এই গাছটা। এটা হচ্ছে ট্রাডাসকেন্টিয়া। আর এই যে গাছটা দেখছো না, একটা কাদাময় জায়গার মধ্যে ঘাসের মধ্যে হয়ে রয়েছে, এটা নাম হচ্ছে পাতা জাজি। কি জাজি স্যার? তাহলে পাতা জাজিতে কোনটা দেখা যায় স্যার? কয়মুখী আবর্তন? একমুখী। আর ট্রাডাসকেন্টিয়ার মধ্যে কোনটা দেখা যায়? এটাও তোমার প্যাচ লেগে যাবে, কোন গাছটার মধ্যে একমুখী কোনটা। তো নরমালি তুমি বলো তো, পাতা জাজি আর ট্রাডাসকেন্টিয়া কোনটা তোমার পরিচিত গাছ মনে হয়? পাতা জাজি, ওটা তোমার পরিচিত। আর পরিচিত পরিচিত মানুষের আমরা দাম কম দিই না বেশি দিই? কম দিই। আমরা পরিচিত মানুষের কম দিই। অপরিচিত মানুষ দেখলে আয় হায়, একটা অপরিচিত মানুষ মানে টপে উঠাই ফেলি না রে, উনি থেকে এই উনি ওই ওই। কথা বুঝতে পারছো? তাহলে পাতা জাজি ওইটা আমরা চিনি, তো ওইটা একমুখী। আর বহুমুখী ওরা বেশি দাম দিই। বহুমুখী হচ্ছে কি কেন্টিয়া? ট্রাডাসকেন্টিয়া। মনে রাখার জন্য আর কি, জাস্ট মনে থাকবে স্যার। এই গেল হচ্ছে আমার কিসের গঠন স্যার?